এরা ভারতের এমন উপজাতি যারা সাপের বিষ চোখে লাগায়। কোবরা শিকার এদের কাছে ছেলে খেলা। নাচ, গান, জাদু দেখানো, সাপের বিষ বিক্রি এদের প্রধান আয়ের উৎস। শুধু তাই নয়, এরা যে মরুভূমিতে বাস করে সেখানকার তাপমাত্রা কখনো 61 ডিগ্রি আবার কখনো 70 ডিগ্রি থাকে, যেখানে জীবজন্তু বাঁচতে পারে না। জুতার তলা খুলে যায়, মোবাইল কাজ করা বন্ধ করে দেয়। এখান থেকে আন্দাজ করে নিন এই তাপমাত্রা কতটা ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর তাপমাত্রায় মানুষ, পশু পাখি, জীবজন্তু এবং উদ্ভিদের বেঁচে থাকার লড়াই আপনাকে প্রতিটি মুহূর্তেই বুঝাবে মরুভূমি আসলে কতটা ভয়ানক। আর এখানকার পানির সমস্যার কথা শুনলে আপনি বলতে বাধ্য হবেন এখানকার মানুষ বেঁচে আছে কিভাবে। এরা হলো বেদে। উত্তর ভারতের রাজস্থানে এদের বসবাস। ভারতের রাজস্থানের জয়পুর শহরটা বেশ চমৎকার। এখানকার বেশিরভাগ বিল্ডিং কমলা রঙের, যদিও এই শহরের মানুষ এই রংটিকে গোলাপি বলে। রাজস্থান আকারে এই দেশের সবচেয়ে বড় প্রদেশ। রাজস্থান নামের অর্থ হলো রাজার ভূমি এবং এর বেশিরভাগ এলাকাই মরুভূমি। আর এই রাজস্থানের পুষ্কর নামক জায়গায় এমন এক বেদে সম্প্রদায় বাস করে যাদেরকে কোবরা উপজাতীয় বলা হয়। রাজস্থান থেকে পুষ্করে পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগে। এটি হলো পৃথিবী জুড়ে থাকা বেদে সম্প্রদায়ের আসল বাসভূমি। তারা বিভিন্ন রকম পোশাক পরে এবং তাদের নিজস্ব নাচও আছে। এই মেয়েটি রাজস্থানের সবচেয়ে বিখ্যাত বেদের মেয়ে। বিখ্যাত হওয়ার কারণ তার চোখের রং। সারা পৃথিবী থেকে ফটোগ্রাফাররা আসে শুধুমাত্র তার চোখের ছবি তুলতে, কারণ তার চোখ অসাধারণ এবং অনেক সুন্দর। কেউ কেউ তাকে এই মরুভূমির রানী বলে। এই মেয়েটির বয়স 18 বছর। ইনি রাজস্থানের আরেক বেদের মেয়ে। এনার নাম সুন্দরী। এই বেদে সম্প্রদায়ের নাচ গান, পর্যটকদের আপ্যায়ন করার ধরন এবং এরা মেয়েদের মেহেদি পরার জন্য বিখ্যাত। কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত কোবরা শিকার করার জন্য। এদের রাজস্থানী বেদে বলা হয়। কিন্তু কারা এই বেদে এবং কি তাদের ইতিহাস? মূলত ভারতের রাজস্থান থেকে বেদে সম্প্রদায়ের উৎপত্তি ঘটে আর পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছে। তারা এক এক জায়গায় এক এক নামে পরিচিত হয়েছে। যেমন আরব বিশ্বে তারা আল নাওয়ার হিসেবে পরিচিত এবং ইউরোপে তাদের বলা হয় রোমা। বাংলাদেশেও এরা বেদে নামেই পরিচিত। এরা দল বেঁধে থাকে আর ঘুরে বেড়ায়। তাদের নিজস্ব প্রথা ও সংস্কৃতি তাদের জীবনধারাকে অন্যদের চেয়ে পৃথক করেছে। তারা যাযাবরের জীবনযাপন করে, প্রতিনিয়ত ঘুরে বেড়ায় এবং তাঁবুতে বাস করে। তাদের কাজকর্মের বড় অংশ জুড়ে আছে নাচ, গান, বিনোদন এবং জাদু দেখানো। এদের কিছু অংশ শহরে বাস করে, কিন্তু তারপরেও তারা কিছু সমাজে এখনো বহিষ্কৃত। এদের মানুষ ঠকানো, কথাবার্তা এবং তাবিজ দেওয়ার জন্য মানুষ প্রায় তাদের সন্দেহ এবং অবজ্ঞার চোখে দেখে। এদের আরেকটি সম্প্রদায় কালবেলিয়া নামে পরিচিত। এই সম্প্রদায়টি কোবরা শিকারে বিখ্যাত। সাপ ধরে খেলা দেখায় এবং সাপের বিষ বিক্রি করে। এদের গান বাজনার ধরনগুলো অন্য সবার চেয়ে আলাদা। রাজস্থানের বেশিরভাগ এলাকা মরুভূমি, তবে এখানকার মরুভূমির মাসালা চা অনেক জনপ্রিয়। এই সম্প্রদায়টি বেশিরভাগ সময় নাচ গান করেই অর্থ উপার্জন করে। তাই তাদের এখানকার মানুষ সম্মানের চোখে দেখে, কারণ তারা কোনো ছলছাতুরি বা ভিক্ষা করে না, কষ্ট করেই টাকা উপার্জন করে। এরা এদের পুরো জীবনটা এই মরুভূমিতেই কাটিয়ে দেয়। সারা বছর এখানে অনেক পর্যটক আসে। তারা উঠে চড়ে ঘুরে বেড়ায় এবং এদের নাচ গান উপভোগ করে। এই বেদে সম্প্রদায়ের আবার 2টি জাত আছে। একটি হলো শ্বেতাঙ্গ বেদে আর একটি হলো কৃষ্ণাঙ্গ বেদে। এরা যে শুধু কোবরা সাপ ধরে খেলা দেখায় বা সেই সাপের বিষ বিক্রি করে তা না। এই সাপের বিষ সুরমার মতো চোখে লাগায়। তাদের ধারণা এই বিষ চোখে আয়ুর্বেদিকের মতো কাজ করে। এটি এখানকার ঐতিহ্যবাহী ঔষধ। এদের পূর্বপুরুষেরা চোখের সুরমা হিসেবে সাপের বিষ লাগাতো। তাদের মতে এই কোবরার বিষ চোখের সব ধরনের সমস্যার সমাধান করে। তাই এদের কাউকে চশমা পড়তে হয় না। এদের কখনো চোখের সমস্যার জন্য হাসপাতালেও যেতে হয় না। রাজস্থানের সবচেয়ে গরম এবং ভয়ানক আরেকটি জায়গা থার মরুভূমি। উত্তরাখণ্ড, হিমাচল, হরিয়ানা, পাঞ্জাব মিলিয়ে এর আয়তনের সমান হবে না। একে বালির দেশও বলা হয়। এটা মরুস্থল বা মৃতদের ভূমি নামে পরিচিত, কারণ এখানে বাস করা মোটেও সহজ নয়। এখানে এতটাই গরম হয় যে গরমে পাপড় ভাজা যায়, উইন্ড মিলে অটোমেটিকলি আগুন ধরে যায়। এখানে পানির অভাবের বিশাল একটি সমস্যা রয়েছে। এই মরুভূমিতে লুনি নদী নামে শুধুমাত্র একটি নদী আছে। গুগল ম্যাপে এই নদী নীল দেখালেও বাস্তবে এটি মরুভূমি।
এখানকার পানিও বিশুদ্ধ নয়, পানিতে প্রচুর পরিমাণে ক্লোরাইড পাওয়া যায়, যা এখানকার মানুষের ত্বকে জ্বালাপোড়া এবং শরীরের প্রতিটি জয়েন্টে ব্যথার মতো সমস্যা তৈরি করে। তারপরেও এই মরুভূমি বিশ্বের সবচেয়ে জনবহুল মরুভূমি, বলা যায় পৃথিবীর সবচেয়ে ভিড়ওয়ালা মরুভূমি। এখানে প্রায় 2 কোটি মানুষ বাস করে। এখানে নারীদের কষ্টই সব থেকে বেশি মনে হয়, কারণ তারা দিনে 10 থেকে 20 বার কলসিতে করে পানি সংগ্রহ করে। কিন্তু এখানকার মানুষদের মন অনেক বড়, কারণ বিভিন্ন জায়গায় ছোট ছোট ট্যাঙ্কে করে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেয়া আছে। এখানে আসলে পানির জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, যে কোনো সময় যে কোনো স্থানে ঠান্ডা পানি পেয়ে যাবেন। থার মরুভূমি 11টি জেলা নিয়ে গঠিত। আমাদের প্রথম গন্তব্য হলো গোল্ডেন সিটি নামে খ্যাত জয়সালমের। এখানে তাপমাত্রা 60 থেকে 70 ডিগ্রি হয়ে থাকে। এই জায়গায় যাওয়ার আগে আপনার ফোন কাজ করা বন্ধ করে দেবে, ফোনের ক্যামেরা ওয়ার্নিং দেওয়া শুরু করবে। যতদূর আপনার চোখ যাবে এই মরুভূমিতে শুধু ছোট বড় অনেক বালির টিলা দেখতে পাবেন। এতগুলো বালির টিলা তৈরি হওয়ার প্রধান কারণ হলো এখানকার বালি 100 কিলোমিটার বেগে বাতাসের সাথে প্রবাহিত হয়। এই বালির টিলাগুলি ক্রমাগত তাদের অবস্থান এবং উচ্চতা পরিবর্তন করে। এটা যতটা সুন্দর দেখতে তার থেকে বেশি বিপজ্জনক। এই কারণে বিপজ্জনক বালির ঝড় ওঠে, যা মাঝে মাঝে পুরো শহরকে ঢেকে দেয়। আবার বিভিন্ন জায়গার গাছের শিকড় দেখা যায়, কারণ ঝড়ে সেখানকার বালি উড়ে গিয়ে অন্য জায়গা ডুবিয়ে দেয়। এখানকার জমি এতটাই গরম হয় যে জুতার তলা পর্যন্ত খুলে আসে। পোকামাকড়, জীবজন্তু গরমেই শেষ হয়ে যায়। গরমের কারণে এখানকার পেট্রোল পাম্পের মেশিনগুলো কাজ করা বন্ধ করে দেয়, বারবার সেগুলোকে পানি ঢেলে ঠান্ডা করতে হয়। থার মরুভূমির আরেকটি অংশ যোধপুর। শুধু ইন্ডিয়া নয়, পুরো বিশ্বের সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট এখানে নির্মাণ করা হয়েছে। এর নাম ভাদলা সোলার প্ল্যান্ট। 1000টি ক্রিকেট স্টেডিয়ামের সমান এই পাওয়ার প্ল্যান্ট। এখানে প্রতিদিন 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা পুরো উত্তরাখণ্ডকে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। বায়ু শক্তিকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন করা হয়। সোজাভাবে বলতে গেলে এই মরুভূমি ইন্ডিয়ার কোটি কোটি ঘরে বিদ্যুৎ সরবরাহ করে। এখানকার তাপমাত্রা 74 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। এই তাপমাত্রা জুতার তলা খোলার জন্য যথেষ্ট। এই মরুভূমির মাঝে বিশাল বিশাল খনি আছে, যেখান থেকে 80টিরও বেশি খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন তামা, ক্যালসিয়াম এবং গ্রানাইটের মতো পদার্থ এই মরুভূমিতে পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণ মার্বেল পাথর পাওয়া যায়। ভারতের 90% মার্বেল আসে শুধুমাত্র রাজস্থানের থার মরুভূমি থেকেই। এখান থেকে 1000 মিলিয়ন টনেরও বেশি জিপসাম বের হয় এবং মরুভূমির সর্বত্র এই বেলে পাথরগুলো পাওয়া যায়। এই রকম অসহ্য গরমে খুব কম সংখ্যক গাছপালা বেঁচে থাকতে পারে। তার মধ্যে একটি এই খেজদি গাছ। এই গাছকে রাজস্থানের এস্টেট ট্রিও বলা হয়। এই গাছগুলিকে বাঁচাতে ভারতের প্রথম চিপকো আন্দোলন শুরু হয়েছিল, যেখানে বিষ্ণুই সম্প্রদায়ের লোকেরা এই গাছগুলিকে জড়িয়ে ধরে তাদের কাটা বন্ধ করতে আন্দোলন করেছিল। এই গাছের পাতাগুলি খুব ছোট, এর ফলে এরা অল্প পানিতেই সার্ভাইভ করতে পারে। আগে এই গাছের পাতায় কাটা ছিল না, কিন্তু এখন আছে, যেন কোনো প্রাণী এই পাতাগুলোকে খেতে না পারে। মানুষ যেভাবে প্রতিনিয়ত তাদের জীবনযাপনকে পরিবর্তন করে, ঠিক একইভাবে বেঁচে থাকার জন্য এই গাছগুলো নিজেদের ডেভেলপ করেছে। কিছু শক্তিশালী প্রাণীরাও এই মরুভূমিকে নিজেদের বাসস্থান বানিয়ে বেঁচে আছে। তার মধ্যে একটি হলো উট। এদের মরুভূমির জাহাজও বলা হয়। ভারতের মধ্যে সবথেকে বেশি উট এই রাজস্থানে পাওয়া যায়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের সবচেয়ে বেশি সংখ্যক ছাগল এবং ভেড়া এখানে পাওয়া যায়। এই থার মরুভূমির স্পেশাল প্রাণীদের মধ্যে রয়েছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড এবং চিঙ্গারা। এমনকি এই তীব্র গরমে 140 প্রজাতির পাখিও এখানে দেখতে পাওয়া যায়। আর ইঁদুরের জন্য একটি আস্ত মন্দির আছে এখানে, যেখানে ইঁদুরগুলোকে খাওয়ানো হয় এবং তাদের রক্ষণাবেক্ষণ করা হয়। এখানকার প্রায় প্রতিটি বাড়িতে গরু এবং মহিষ পালন করা হয় দুধের চাহিদা মেটানোর জন্য। এরা গাধাও পালন করে মরুভূমিতে জিনিসপত্র বহন করার জন্য। এই প্রাণীগুলো এখানে কেবল টিকে থাকে না, সাথে এখানকার মানুষের জীবনকেও সহজ করে তোলে। মরুভূমির এই গর্তগুলোতে অনেক প্রকার সাপও বসবাস করে। এখানকার বাড়িঘরগুলো এই মরুভূমির উপকরণ ব্যবহার করেই তৈরি করা হয়, যেন গ্রীষ্মকালে শীতল থাকে এবং শীতকালে উষ্ণ থাকে। এই বাড়িগুলো ঝাড়ুর কাঠির মতো ছোট ছোট লাঠি দিয়ে তৈরি করা হয়। এই দেয়ালগুলো কুলারের মতো কাজ করে। এর জন্য দেয়ালগুলো পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়। স্থানীয় উপকরণের ব্যবহার জয়সালমের বাড়িগুলোতেও দেখা যায়, যেগুলো বানানো হয়েছে এই হলুদ পাথর ব্যবহার করে। এদের বেলে পাথর বলা হয়। এই পাথর দিয়েই এখানকার রেস্টুরেন্ট, হোটেল সবকিছু তৈরি করা হয়। এই পাথরের কারণেই এই শহরকে গোল্ডেন সিটি বলা হয়। বিকানের থার মরুভূমির সবচেয়ে জনবহুল শহর। এখানকার মার্কেটে মরুভূমিতে জন্ম নেওয়া বেশ কিছু সবজি পাওয়া যায়, যেমন কের, সাংরি, পদ্মের ডালপালা, কাজদি এবং অ্যালোভেরা। এখানকার ঐতিহ্যবাহী জুতা, যাকে মজদি বলা হয়, এবং শাড়িও পাওয়া যায়। এই মরুভূমির বাসিন্দাদের মন অনেক বড়। এই মার্কেটের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে জলের ক্যানিস্টার রাখা আছে, যেখান থেকে পথচারীরা বিনামূল্যে গ্রীষ্মের গরমে তাদের তৃষ্ণা মিটায়। এখানে পানি খাওয়ানোর জন্য আলাদা মানুষও থাকে, যারা বিনামূল্যে সবাইকে পানি পান করায়। এখানে শুধু মানুষের জন্য নয়, পশু পাখিদের জন্য
জন্য পানির ব্যবস্থা করা থাকে। রাজস্থানের মরুভূমিতে সবচেয়ে বেশি সমস্যা পানির, কিন্তু এখানকার মানুষেরা মানুষদের পানি খাওয়াতে একটুও দ্বিধাবোধ করে না। এদের পানির উৎস মরুভূমিতে বানানো বিশাল বিশাল পানির ট্যাঙ্ক। এগুলোকে এখানকার জনগণের লাইফলাইন বলা হয়। এই ট্যাঙ্কগুলোতে বৃষ্টির পানি জমা করা হয়। এখানকার এক একটি ট্যাঙ্ক কয়েকটি গ্রামের তৃষ্ণা মেটায়। এরা শুধু এই ট্যাঙ্কগুলোর উপর নির্ভর করে থাকে না, মরুভূমির বিভিন্ন জায়গায় ছোট ছোট পুকুর খনন করে পানি সংগ্রহ করার জন্য। কিন্তু কখনো কখনো দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই পুকুরগুলোও শুকিয়ে যায়। পানির এই ঘাটতি মেটাতে থার মরুভূমিতে ভারতের সবচেয়ে বড় খাল তৈরি করা হয়েছে। এই খাল ইন্দিরা গান্ধী নামে পরিচিত। এটি মরুভূমির ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে। এই খালের পানি পাঞ্জাব থেকে সোজা রাজস্থানে নিয়ে আসা হয়। 7টি মরুভূমির এলাকা এই খাল থেকে পানি পায়। তারপরেও অনেক জায়গায় এই খালের পানি পৌঁছাতে পারেনি। অনেক জায়গায় এই পানি পৌঁছে গেছে, কিন্তু এই পানি এতটাই দূষিত যে এই পানি চর্মরোগ ও অন্যান্য অসুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই অনেক গ্রামবাসী জলের জন্য নলকূপ খননের উদ্যোগ নেয়। কিন্তু এসব নলকূপের পানিও মাঝে মাঝে বেশ লবণাক্ত হয়ে থাকে। পানিতে প্রচুর পরিমাণে ক্লোরাইড পাওয়া যায়, আর এই ক্লোরাইড এখানকার মানুষকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে, বিভিন্ন সমস্যার মুখোমুখি করে দিচ্ছে। এই পানির সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার নারীরা, কারণ এই তীব্র গরমেও মাথায় করে পানি বহন করতে হয় এখানকার নারীদের। দিনে 10 থেকে 20 বার এভাবেই তারা পানি বহন করে। এত কষ্টের পরেও এখানকার মানুষ এই মরুভূমি ছেড়ে কোথাও যেতে চায় না, বরং এখানে থেকেই গ্রামের উন্নতি করতে চায়।